ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক পরবর্তী দুজনের যে বক্তব্য অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল এবং দীনেশ ত্রিবেদীর যে বক্তব্য, তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনা ইস্যুতেই ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জায়গাটি সম্ভবত থমকে আছে। মানে আপনি বিষয়টি এমন মনে করেন কিনা, অথবা শেখ হাসিনাই এখন অজুহাত কিনা কারো কারো কাছে, কোন 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 পক্ষের কাছে, আপনি কি মনে করেন? না, এখানে ইন্ডিয়ান মিডিয়াতে তো আমি খুব বেশি কভারেজ দেখি নাই এই মিটিং এর, প্রাইম মিনিস্টারের আর ইসের মিটিং এর, হাই কমিশনারের মিটিং এর। আমার এখানে তো নানান কথা হয়, কে কিভাবে বিশ্লেষণ করে, কি কোন জিনিসটা কিভাবে দেখে। আমার ভিউ ইজ ভেরি সিম্পল। ইউ সি, আপনাকে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক করতে হবে, আপনার কোনো উপায় নাই, আপনার কোনোই উপায় নাই। এই যে সম্পর্ক নষ্ট করা, এই তো করে গেছে ইউনুস, আপনাকে তো ইমপ্রুভ করা উচিত ছিল সম্পর্ক। বাট আপনিও মনে হয় ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনের যেহেতু লোকজন আপনার সাথে আছে, ইন পার্টিকুলার খলিলুর রহমান, দেখে আপনি এগোতে পারছেন না। ইউ সি, সিম্পল, আপনি ইন্ডিয়া যাবেন না বিকজ আপনাকে বিমস্টেকের ইসে করেছে। একজন মেজর জেনারেলকে শুনতেছিলাম হাসিনার শোতে, হঠাৎ করে লেগে গেল, উনি বলছেন যে না, ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে না ডাকলে উনি কেন যাবেন। আরে আপনি কি প্রাইম মিনিস্টার হিসাবেই তো চেয়ারম্যান আছেন বিমস্টেকের, নাকি? আমি তো চেয়ারম্যান না। পাটনা, ইউ আর নট দ্য চেয়ারম্যান অফ বিমস্টেক। ইটস অনলি দ্য প্রাইম মিনিস্টার হু ইজ দ্য চেয়ারম্যান অফ বিমস্টেক। এন্ড ওনার তো গর্ব হওয়া উচিত দ্যাট উনি বিমস্টেকের চেয়ারম্যান, যেখানে 5টি রাষ্ট্র আছে। তো এইগুলি, জি, 7টি রাষ্ট্র, 7টি রাষ্ট্র আছে। হি ইজ চেয়ারিং দোজ 7। উনি তো এখানে গেলে ওই 7 জনের সাথে একসাথে বৈঠকও করতে পারেন। আমি এত বড় ক্যানভাস ওনাকে দেওয়া হচ্ছে, এইটা নিয়ে টানা হেঁচড়া যে না, আপনি প্রাইম মিনিস্টার বলেন নাই দেখে আমি যাব না, বা আপনি প্রাইম মিনিস্টারের নাম লেখেন নাই যাব না। আই মিন, হোয়াট কাইন্ড অফ কান্ট্রি আর উই রানিং? আমরা কোন ধরনের, এইটাতে কি বাংলাদেশ শেষ হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে যদি এইভাবে লেখা হয় নাই? ওনাকে তো, আপনি যদি আজকে ইন্ডিয়ারই হচ্ছে, আজকে যদি আপনি প্রাইম মিনিস্টার দেন, তাহলে অন্য সাউথ এশিয়ান প্রাইম মিনিস্টাররাও বলবে যে আমাকেও দাওয়াত দেন, আমাকে দেন নাই কেন? আপনি এই বৈষম্য করছেন কেন, যে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডেকেছেন আর আমরা যারা ভুটানে আছি, পাকিস্তানে আছি, বা অন্য সাউথে মলদ্বীপসে আছি, আমাদেরকে দাওয়াত দিচ্ছেন না কেন? আই মিন, হোয়াট এ ননসেন্স। আই ডোন্ট নো, দিস ইজ, এরা তো সরকার পরিচালনা করতে পারবে না, তারা পারে না, তারা জানে না, ওদের মধ্যে কোনো ডেপথ নাই। ওই ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনের যেটা ইয়ে ছিল সেটাই ওই হিসাবেই চলছে, সবকিছু ওই হিসাবে চলছে, কোনো চেঞ্জ নাই। এই জন্য আপনার কোনো উন্নতি হচ্ছে না দেশের। দেশে একদিন গ্যাসের লাইন কমে গেছিল, এখন আবার 2 দিন থেকে দেখছি গ্যাসের লাইন আবার আগের মতনই হয়ে গেছে। বুঝছি, আপনার একটা এমন মন্ত্রী রেখেছেন, এনার্জি মিনিস্টার, যা আগেও বদনাম ছিল, এর আগেও সে ছিল এনার্জি মিনিস্টার, ওকে আপনি রেখেছেন এনার্জি মিনিস্টার। সো আমি জানি না প্রাইম মিনিস্টারের মতলব কি, দেশ চালাবেন না বিএনপি চালাবেন। ইটস আপ টু হিম টু ডিসাইড হোয়াট হি ওয়ান্টস টু ডু। বিকজ উনি যদি এইগুলি ঠিক না করেন, ওনার ক্যাবিনেটে ডেপথ না আনেন, বা ইন্ডিয়ার সাথে ঝগড়াঝাটির মধ্যে থাকেন। আচ্ছা, আপনি তাহলে কেন গেছেন ইন্ডিয়ার কাছে কাঁচামরিচ আনতে? এর আগে গভর্নমেন্ট পেঁয়াজ আনতে গেছে কেন? এখন আপনি 2 লক্ষ টন অ্যানুয়ালি আপনি চাচ্ছেন যে আপনাকে ইয়ে দেওয়া হোক, কি ডিজেল দেওয়া হোক। ডিজেল ওয়াই? ছেড়ে দেন না, বলে দেন আমরা নর্থ কোরিয়া হয়ে থাকবো, আমরা স্বাধীন রাষ্ট্র নর্থ কোরিয়া হয়ে থাকবো, আমার কারোর দরকার নাই, কিছু খাওয়ার না থাকলে দরকার নাই, আমরা ভাত টাত কিচ্ছু খাবো না, আমরা ওই গাছের ছাল খাবো। বলেন না, হোয়াট ইজ দ্য প্রবলেম? আমাদেরকে যাদেরকে ভালো লাগবে না, আমরা যারা ভাত টাত খেতে চাই, আমরা দেখবো আমাদের মতন আমরা থাকবো, আপনারা খান। মানে হোয়াট কাইন্ড অফ, আপনার 4000 প্লাস 600 স্কোয়ার কিলোমিটার এর আপনার লেন্থ অফ বর্ডার, ওর সাথে আপনি পাকিস্তানের, ওর সাথে ইজ ভেরি স্মল। আমি আপনার চেয়ে ছোট ওদের সাথে। মায়ানমার সাথে আপনার আজকে যদি কিছু হয়, আপনি তো কোথাও যেতেও পারবেন না। ইফ ইন্ডিয়া ওয়ান্টস টু ব্লক ইউ, আপনি কোথাও যেতে পারবেন না।
ইউ সি ইটস নট কেন ইজি। কেন এগুলো কেন করছেন? পারমাণবিক অস্ত্র তো রয়েছে পাকিস্তানে, সেই পারমাণবিক অস্ত্র নিয়ে এসে বাংলাদেশে ভারতের দিকে মুখ রেখে স্থাপন করার কথা পরামর্শ দিয়ে আসছে আহ, মানে সরকারপন্থী কোনো কোনো বুদ্ধিজীবী, কোনো কোনো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। তো আরে পারমাণবিক অস্ত্র তো আমরা আনতে পারি। সাংঘাতিক বুদ্ধি ওদের, মানে ওদের বুদ্ধি তো স্যালুট করা দরকার। যে সাংঘাতিক বুদ্ধি যে পাকিস্তানের নিউক্লিয়ার এখানে এটা হলো একটা কেক। এই কেকটা নিয়ে আমি আজকে এখানে চলে গেলাম, কালকে ওইখানে চলে গেলাম। ননসেন্স। যারা এসব কথা বলে, আর এটার মুভমেন্ট কি ইটস সো ইজি, এতই সহজ এটার মুভমেন্ট। আই মিন, হ্যাঁ, একটা ওয়ারহেড আপনি হয়তো দিতে পারেন, ওইটার জন্য আপনার একটা মিসাইল লাগবে, আপনি ওইটা হয়তো দিতে পারেন। যে মুহূর্তে আপনি এটা করবেন, পৃথিবীতে আর ইন্ডিয়া আপনার জন্য বসে থাকবে নাকি? ইন্ডিয়া আগে আপনাকে মেরে ঠিক করে দেবে। হোয়াট আর ইউ সেইং ইয়ার? ইন্ডিয়ার সাথে আপনি বন্ধুত্ব করবেন না, গাছের ছাল খেয়ে থাকবেন, এইগুলি মানে বাচ্চাদের খেলা নাকি? দেশ আর রাষ্ট্র চালানো অভিজ্ঞতা না থাকলেও চালানো যায়, চালাচ্ছে না। আপনার শ্রীলঙ্কায় কমিউনিস্টের প্রেসিডেন্ট আছে, চালাচ্ছে তো, আপনাদের চেয়ে ভালো চালাচ্ছে। আপনাদের তো পশ্চিমা আছে সাথে, আপনাদের চেয়ে ভালো চালাচ্ছে। ওদিকে আপনার নেপাল চালাচ্ছে না, চালাচ্ছে তো, বিকজ ওরা এই ফাইজলামি করে নাই। উনি কালকে দেখলাম আমি যে চিত্রটা, ইট ওয়াজ গুড। ওনার যে হ্যান্ডশেক উইথ দি ইন্ডিয়ান হাই কমিশনার, এগুলি সব ঠিক ছিল। উনি খুব সুন্দর করে কথাবার্তা বলেছেন, দেয়ার ওয়ার স্মাইলস অল অ্যারাউন্ড। কিন্তু আপনার এই সিটিং অ্যারেঞ্জমেন্ট, আই মিন দেখেন, সবকিছু কিন্তু খুব লক্ষণীয় যে আপনি কাজ কোথায় বসাচ্ছেন, কিভাবে বসাচ্ছেন। আমরা সাধারণত দেখেছি, ধরেন হোয়াইট হাউসে বা অন্য জায়গায়, অন্য ইভেন ইন ইন্ডিয়া উই হ্যাভ সিন যে প্রাইম মিনিস্টার যে যখন বসেন, কারোর সাথে কথা বলেন, ডান দিকে উনি বসেন, ডিস্টেন্সটা কম হয়, তো দ্যাট ভালো করে কথা বলা যেতে পারে। আমাদের তো ডিস্টেন্স এমন হয়েছে, মনে হয় প্রাইম মিনিস্টার ইজ দ্য কিং, এন্ড এই ডান দিকে যারা বসে আছে বা বাম দিকে যারা বসে আছে, এরা সব চাপরাশি। একটু আপনি যখন প্রসঙ্গটি তুললেন, আমি আমি আপনাকে আরেকটু ভালো করে মনে করে দিতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সময় গত 6 এপ্রিল ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি দেখা করলেন, সম্ভবত 5 বা 6 এপ্রিল। তিনি আহ, তার ডান পাশে বসেছিলেন, প্রধানমন্ত্রী ডান পাশে বসেছিলেন। আবার এই ভারতেরই তৎকালীন হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি যখন বসেছিলেন, গেছেন সৌজন্য সাক্ষাৎ করতে এই তারেক রহমান সাহেবের সাথে, তিনি পাশাপাশি বসেছেন। কিন্তু দেশ ত্রিবেদী তাদের চেয়ে যোগ্যতায় স্ট্যাটাসে আরো অনেক উপরে, তিনি পূর্ণ মন্ত্রী পদমর্যাদার। তাকে সামনে বসানো হলো। আমি বুঝলাম না এই পরামর্শগুলো কারা দিচ্ছে বা কাদের পক্ষ থেকে আসছে, এটির কারণ কি? এটি কি আপনার কাছে সিগনিফিকেন্ট মনে হয়? না, এটা সিগনিফিকেন্ট তো অনেকটা হবে, বিকজ আপনি বৈষম্য করছেন তো, আপনি বৈষম্য করছেন। ওরা দেখেন, ইন্ডিয়ান মিডিয়াতে আমি দেখি নাই, ঠিক আছে, কভারেজ, বিকজ দে থট ইট ইজ নট নেসেসারি, এরকম কিছু ইয়ে না এই বৈঠকটা, এটা তো রেগুলার ইস্যু হয়। বাট এখন যখন দি হাই কমিশনার ইজ ইমিডিয়েটলি লেফট ফর দিল্লি, মিটিং করে উনি চলে গেছেন দিল্লি। কেন গেছেন? উনি আর ওনার যারা আছেন মিনিস্ট্রিতে বা প্রাইম মিনিস্টার সবাইকে ব্রিফ করবেন, দ্যাট ওনার সাথে কথা বলে এই জিনিসটা আমি ফিল করেছি, বুঝছি, বিকজ আপনার there's a psychological game also এইটার মধ্যে, সাইকোলজি প্লেজ a very important part। তবে আমি আপনাকে একটা ঘটনা বলি, জুলফিকার আলী ভুট্টো 1972-তে সিমলা গেলেন, রাইট? যুদ্ধ হারার পর, যেখানে ওনার মোর দেন 97,000 প্রিজনার্স অফ ওয়ার ছিল ইন্ডিয়ায়, ওই দেশে উনি গেলেন 1972-তে, ওনার মেয়েকে সাথে নিয়ে গেলেন। ইফ ইউ রিমেম্বার, ইফ ইউ রিকল, বেনাজির ভুট্টো ওনার সাথে ছিল। ইন্দিরা গান্ধী দিল্লির থেকে সিমলা আসলেন, ভুট্টো সাহেব কোথায় থাকবেন? হি ইজ এ লুজিং কান্ট্রি, হি হ্যাজ লস্ট দ্য ওয়ার, হি হ্যাজ লস্ট হাফ অফ হিজ কান্ট্রি, ঠিক আছে? তারপরে ইন্দিরা গান্ধী এসে করলেন কি, উনি রাজভবনে, কোথায় রাজভবন, ওরা গভর্নমেন্ট হাউস অথবা গভর্নর হাউসকে বলে, রাজভবনে উনি কোথায় থাকবেন? শি ইন্সপেক্টেড দ্য রাজভবন, এবং ওনার বেডরুম, স্টাডি, পুরা বেনাজির কোথায় থাকবে? উনি কি করলেন?
she did not like the arrangement. ভালো খাট আনা হলো, সব উনি চেঞ্জ করালেন, সোফা টোফা সব চেঞ্জ করালেন ওনার থাকার জন্য। বেনাজিরের রুম উনি চেক করলেন, দেখলেন পার্সোনালি। ইন্দিরা গান্ধীর মতন একটা ইন্টারন্যাশনাল লেভেলের, মানে আপনি বুঝতেই পারেন ইন্দিরা গান্ধী কি চিজ। ইন্দিরা গান্ধীর মতন লোক বেনাজির ভুট্টোর রুম ঠিক করলেন। তারপরে সে অর্ডার যে ওর জন্য একটা বুক শেলফ নিয়ে আসো আর বই নিয়ে আসো, কিছু বই ওইখানে দাও। This is the care that a losing country was taking for a president of a country who had lost the war, who had lost half of his country. এইভাবে দেখা, এইভাবে প্রেসিডেন্টস আর এরা কাজ করে, প্রাইম মিনিস্টার্সরা। আপনি বৈষম্য করবেন, এইটাতে তো it sends a wrong message, sir. It sends a wrong message. Please, sir, understand. আপনি এই জিনিসগুলি চেঞ্জ করেন। প্লিজ চেঞ্জ দিস থিংস। আপনি আপনার এই যে ছোটখাটো লোকজন যারা আছে, ছোট মনের লোকজন, ওদের কথায় থাইকেন না। আপনার মন মানসিকতা বড় করেন, আপনার ভিশন বড় করেন, না হলে we are in trouble. I am telling you, we are in trouble. Everything matters. In international diplomacy, everything matters. তাহলে যে বৈঠকটি আমরা দেখলাম, মানে সারফেস টুকু যেটুকু আমাদের সামনে যেভাবে উপস্থাপিত হলো, এবং শেখ হাসিনা ইস্যুটাই সেখানে ফোকাসড ছিল, যেটি আমরা বুঝতে পারলাম। আমার প্রথমে যে প্রশ্ন ছিল যে তাহলে শেখ হাসিনা ইস্যুতে কি আসলে সবকিছু আটকে যাচ্ছে, নাকি এটিকে আসলে হাসিনা কার্ড হিসেবে দুপক্ষই ব্যবহার করছে? মূল বিষয়টি কি? হাসিনার কার্ডটার ব্যবহার করার কিছু নাই। হাসিনাকে তো ইন্ডিয়া দিয়ে যায় নাই, হাসিনা তো ওদের গেস্ট। আপনি দিয়ে আসছেন হাসিনাকে ওইখানে। হাসিনা আসবে, এই যে আপনার এরা যে আসলো, রয়ের চিফ, এসপি যারা আসছে, এটা কি কেন আসছে? আপনার এখানে চা খেতে এসেছে? Why did they come? They came on Hasina's issue. ওরা ডিসকাস করতে চায় যে শেখ হাসিনা যেহেতু বলেছেন যে উনি আসবেন, উনার জন্য কি সিকিউরিটি আপনি প্রোভাইড করবেন। আপনি জানেন এসপিজি তো হচ্ছে ওই গ্রুপ যে প্রাইম মিনিস্টারদেরকে, চিফ মিনিস্টারদেরকে বা আরো ভিভিআইপিস দেরকে যারা সিকিউরিটি প্রোভাইড করে, ইন্ডিয়ান এসপিজি যেটা আছে। হ্যাঁ, ওরা কেন আসছে? এটার জন্যই তো আসছে, আপনার সাথে আলাপ আলোচনা। আর আমি তো এই শোতেও বলেছি, গভর্নমেন্ট মাস্ট টক টু দেম, গভর্নমেন্ট মাস্ট টক উইথ ইন্ডিয়া, গভর্নমেন্ট মাস্ট টক উইথ আমাদের হাসিনা হারসেলফ। আপনার প্রতিনিধি গিয়ে আলাপ করা উচিত যে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি এইসব দেখতে আসছে তারা। এটা দেখে গেছে, তারা তাদের মাইন্ডে যা ছিল ওরা নিয়ে চলে গেছে। সো এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে, হাসিনা তো ইজ কামিং। এখনো লোকজন আমাকে বলে বা বাইরে বলে যে উনি আসবেন না, এটা জাস্ট একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। নো, শি ইজ কামিং এন্ড শি উইল ডিসাইড দ্য ডেট। She will tell the Indians when she is coming. এটা হতে পারে that ওদের সাথে আলাপ আলোচনা করে করবেন, but she is coming, and that when she comes, it will be a revolution in this country. একটা সুনামি হবে দেশে। এটা কে বলছে? মোসেন রশিদ বলছে যে ওনার বিরুদ্ধে আন্দোলন করেছে। That man is today saying that she will come and there will be a tsunami, revolution হয়ে যাবে এই দেশে, দেখবেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বা প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা মিস্টার ডক্টর জাহেদ, তিনি যে সংবাদ সম্মেলন করেছেন আজকেই, সেখানে তিনি রয়ের প্রধান পরাগ জৈনর যে বাংলাদেশ সফর, সেই সম্পর্কে তিনি বলেছে এটি দুই দেশের মধ্যকার নানান ধরনের লোকজন যাওয়া আসা করে, এটি তারই অংশ। তিনি পাকিস্তান না কোথায় গেছেন, সেখান থেকে বাংলাদেশ সফরে এসেছেন। মানে এটার ভিতরে কোনো স্পেশালিটি নেই, বিশেষ কোনো উদ্দেশ্য বা বিশেষ কোনো কারণ নেই। আর যে তিনজন এসেছে উনি তো চায়নার থেকে এসেছেন, মিস্টার জয়েন্ট কেম ফ্রম চায়না। হ্যাঁ, আর যে তিনজন এসেছে যারা এসপিজি, তারা কিসের জন্য এসেছে? আমাদের কাউকে মোসেন রশিদকে না জাহিদ সাহেবকে সিকিউরিটি দেওয়ার জন্য আসছে কি? হোয়াট ওয়ে দে হিয়ার? একটা ইস্যু শেখ হাসিনা আপনাকে সলভ করতে হবে এইটা। শেখ হাসিনা ইজ নো অর্ডিনারি পারসন। আর আপনাকে একটা কথা বলি,
শেখ হাসিনা উইল নট কাম অ্যালোন। শেখ হাসিনার সাথে আপনি দেখবেন অনেক আন্তর্জাতিক অর্গানাইজেশনস এর লোকজন, অনেক ডিপ্লোম্যাটস গুলি, ফরমার এন্ড প্রেজেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের লোকজন, অনেক লোকজন সাথে আসবে। ইট ইজ নট দ্যাট শেখ হাসিনা উইল কাম একা চলে আসলেন উনি, নো, শি উইল ডিসাইড কিভাবে উনি আসবেন, কয় তারিখে আসবেন। আমি যদি একটু প্রশ্ন করি যে এরকমটা অনেকেই বলছেন বা অনেকের এই বিশ্লেষণ বা পারসেপশন যে রয়ের প্রধান মিস্টার পরাগ জৈন সহ যে আরো 3 সদস্য এসেছিল রয়ের বা গোয়েন্দা সংস্থার, যে তারা এসেছে শেখ হাসিনা কিভাবে ফিরবেন, এলে তার নিরাপত্তা ইস্যু এবং সবকিছু একটু বোঝার জন্য তারা রেগে করে গেল এবং আলোচনা করে গেল। আপনি সেটি বলছেন খুব ড্যাম শিওরলি, আপনি বলছেন আমি তো আজকে আগেও বলেছি, আপনার সাথেও বলেছি, জি জি। স্পষ্ট বলেছি। না, আমি আমি বলছি রয়ের চিফের কথা বলছি। তো আহ, আমি যদি প্রশ্ন করি যে আহ, যদি কিছু না হয়েই থাকে শেখ হাসিনার সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সরকারের অথবা ভারতের সঙ্গে বিএনপি সরকারের এই ইস্যুতে কোনো কথা না হয়ে থাকে, তাহলে তারা কেন এত দ্রুত এই বিষয়টি নিয়ে কথা বলতে আসবে উইদাউট এনি রিজন, যে শেখ হাসিনা কিভাবে ফিরবে, তার নিরাপত্তা কি হবে? নাকি আমরা ধরে নেবো যে ভিতরে ভিতরে কিছু ঘটছে? অফকোর্স ঘটছে ভিতরে ভিতরে, সে তো এমনি আসে নাই। একটা র চিফ when he comes here or an ISI chief comes here, ওর তো একটা প্রোটোকল আছে, ওর ভিসার ব্যাপার আছে, এমনি তো আর আসে না। না, বলা হচ্ছে যে কাউন্টারপার্ট, তার যে কাউন্টারপার্ট সে ডিজিএফআই এর চিফ, সামরিক গোয়েন্দা সংস্থা প্রধান, তাদের সাথে নানান ধরনের কথাবার্তা থাকে, সেই সম্পর্কের ধারাবাহিকতা থেকে তারা এসেছেন। এসপিজি কেন এসেছে? এসপিজির লোকজন কেন আসছে? আর রয়ের কথা বলতে হলে রয়ের চিফ এর তো আসার, হ্যাজ হি মেট দি ডিজিএফআই চিফ? সবার সাথে তো বসেছে সে, আমার মনে হয় ডিজিএফআই এর সাথে বসেছে সে, আমার মনে হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসেছে, তাহলে বোঝেন স্বরাষ্ট্রমন্ত্রী কি চা খেতে ডেকেছিলেন রচিফকে? রচিফ তো যখন এসেছে ভিসা চেয়েছে তখন নিশ্চয়ই বলেছে যে সে কেন যাচ্ছে বাংলাদেশে, and I'm sure he must have come on a diplomatic passport, হয়তো ভিসারও প্রয়োজন হবে না, আমি জানি না, ইটস মাই গেস, ইটস মাই হান্ট। আর আর এইখানে 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 তো রয়ের লোকজন আছে, ঢাকায় স্টেশন চিফ আছে না একজন, ইন্ডিয়ান হাই কমিশনে তো দেশ স্টেশন চিফ, তো স্টেশন চিফও তো কথাবার্তা বলতে পারে, বাট ইন্ডিয়া হ্যাজ টেকেন ইট টু দ্য হাইয়েস্ট লেভেল অফ ইন্টেলিজেন্স এজেন্সি, হাইয়েস্ট লেভেলে কথা বলছে। ডিজিএফআই ইজ ইউর বিগেস্ট এজেন্সি, ওদের সাথে কথা বলেছে। আহ, আর এটা ফার্স্ট হলো কেন? যদি সে এসেছে ফর আ ফিউ আওয়ার্স, 24 ঘন্টা বা 36 ঘন্টা, এইটা লিক আউট হলো কেন? এটা লিক আউট অফিসিয়াল কোনো ডিক্লারেশন ছিল না, কোনো পক্ষ থেকে কোনো ডিক্লারেশন ছিল না, না ভারত সরকারের পক্ষ থেকে না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। পরে এটা মিডিয়াতে লিক হওয়ার কারণে এগুলো হবে। আলোচনায় এসেছে। এখন কেউ যদি একটা র চিফ যদি চেনে জয়েন্টকে, হি ইজ কামিং, এয়ারপোর্ট থেকে এসেছে, পাসপোর্ট দিয়েছে, লিক কে করেছে? ইন্টেলিজেন্সিস লিক করেছে। দিস, এইটা তো আপনি জানেন, আপনি তো জার্নালিস্ট, যে কিভাবে জার্নালিস্টকে লিক করা হয় একটি তথ্য, এবং ওইখান থেকে এটা ইয়ে হয়ে যায়। এটা তো ইটস এ ডেলিবারেট লিক, ইটস এ ডেলিবারেট লিক। তাহলে একদিকে রয়্যাল চিফের ঢাকা সফর এবং আপনার বক্তব্য অনুযায়ী বা আপনি যদি মনে করে থাকেন যে শেখ হাসিনা ইস্যুতে তারা এসেছে, আবার উল্টো দীনেশ ত্রিবেদীর সাথে যে বৈঠক, সেই বৈঠকের যে আচরণ বা অ্যাটমসফিয়ার যেগুলো আমাদের সামনে উপস্থাপিত হলো বা আমরা যে লক্ষণগুলো দেখলাম, এবং পরবর্তী সংবাদ সম্মেলন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অ্যাটিটিউড বা বডি ল্যাঙ্গুয়েজও তেমন পজিটিভ ছিল না। আবার দীনেশ ত্রিবেদী আশাবাদিতার জায়গা থেকে বা কূটনৈতিক যে শব্দগুলো সেগুলো ইউজ করেছেন যে দুই প্রধানমন্ত্রী বা দুই রাষ্ট্রনায়ক একসাথে বসা উচিত, এবং সবকিছু মিলিয়ে আবারও বলতে হচ্ছে শেখ হাসিনা ইস্যুই ওখানে প্রাধান্য পেয়েছে। তাহলে এই বৈঠকের মেসেজটি কি আসলে? এটাই হবে প্রাধান্য। ওর কারণ হচ্ছে যে ওরা যদি কিছু নাও বলে, আপনি তো বলেছেন যে আপনার টেরিটরির থেকে শেখ হাসিনা এরকম বক্তব্য দিয়েছেন, আর ওনাকে, আচ্ছা সেটা যদি নাও বলে থাকেন, এটা তো বলেছেন যে ওনাকে এক্সট্রাডাইট করেন।
ওনাকে পাঠিয়ে দেন বাংলাদেশে, এক্সট্রাডিট করেন, এটা তো বলেছেন। তাহলে আপনি নিজেই তো শেখ হাসিনার ইস্যু রেজ করেছেন। তা আপনি যদি এতটুকুন বলেন যে এক্সট্রাডিট করেন উনাকে, আমরা তো বারবার চিঠি দিচ্ছি আপনাকে, হাদির এদেরকে এখানে পাঠান, এক্সট্রাডিট করেন, ইস্যু তো রেজ করলেন আপনি। তা আপনি যখন ইস্যু রেজ করেছেন, আপনি এতটুকুন বলেছেন, তখন আমি ওকে বাড়িয়ে দিলাম। আমি বললাম যে শেখ হাসিনা যে আসবেন, ওনার সিকিউরিটির কি করবেন, উনি থাকবেন কোথায়, এগুলি আমাদেরকে জানান। ইউ রেজ দ্য ইস্যু। তখন ওরা বলছে যে এটা তো দেখছে আমার আইনি ভাবে ওনাকে এক্সট্রাডিট করা যায় কিনা। রেজ তো আপনি করলেন। Why did you raise the ইস্যু একটা, ঠিক আছে, ইস্যু একটা, কিন্তু ওয়ে তো দুটো। একটা হচ্ছে শেখ হাসিনা নিজে ফিরে আসবেন, আর একটা হচ্ছে সরকার চাইছে প্রত্যর্পণ চুক্তির অধীনে। তাহলে এখন বাধাটি কোথায় হয়ে দাঁড়িয়েছে? বাধা হয়ে দাঁড়িয়েছে বিকজ এক্সট্রাডিশন তো হতে পারে না। আপনি চুক্তিটা পড়তে হবে, চুক্তি পড়ে দেখতে হবে। যারা 2-3 আর্টিকেল যেখানে পলিটিক্স এর ব্যাপার আছে, তারপর এখানে ডুয়েল ইসের ব্যাপার আছে, যে একই জিনিস থাকতে হবে দুই দেশেই। আপনি একটা মার্ডার হয়েছে, মার্ডার ট্রায়াল হয়েছে নর্মালি সিআরপিসি সেশনস কোর্টে, আর ইন্ডিয়াতেও একই অবস্থায় হয়, দেন ইটস ওকে। নাম্বার 2 হচ্ছে আপনার এই যে ডুয়াল ইয়েটা, ওদের এখানে তো আইসিটি বলে কিছু নাই। ও আপনি আইসিটি তে ট্রায়াল করছেন, নর্মাল ট্রায়াল করছেন না। আপনি আইসিটি তে ট্রায়াল করছেন, নো এভিডেন্স অ্যাক্ট ইজ ফলোড। আপনি আইসিটি তে ট্রায়াল করছেন, সিআরপিসি নাই, দিস থিংস আর নট ফলোড, যেটা নর্মাল সেশনস কোর্টে ফলো করা হয়। হ্যাঁ, তো আপনি এই আইনটাই তো করেছিলেন আরেক কাজের জন্য, ওইটাকে অপব্যবহার করছেন। এখনো হচ্ছে, 2009-তেও অপব্যবহার হয়েছে। আমি এটা বারবার বলি, আমি শুধু এখনকার বলি না, আমি 2009-তে অপব্যবহার হয়েছে, 2024-এ। এই জন্যই বলি যে এইসব করেন না, ফিনিশ দিস। এটা আবার অপব্যবহার হতে পারে। ধরেন যদি দেশে একটা রেভলিউশন হয়ে যায় কোনো ধরনের, আজকে থেকে 6 মাস, 7 মাস, 1 বছরের মধ্যে, তো এটা আবার অপব্যবহার হবে। তখন ওই রেভলিউশনারিরা অপব্যবহার করে আপনাদের বিরুদ্ধে অপব্যবহার করবে। সো বিকজ ইউ আর মিসইউজিং অ্যাবিউজ। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে এটা কেন অপব্যবহার হলো? বিকজ 2009-তে শেখ হাসিনা অপব্যবহার করেছে। ইট ওয়াজ এ ডেড আইন, ইট ওয়াজ এ ডেড ল, অপব্যবহার করেছেন। আপনার বিরুদ্ধে হচ্ছে, কালকে আজকে যারা আছে ওদের বিরুদ্ধে হতে পারে। আপনাদের যদি জানে যে এই প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না, জানা সত্ত্বেও চুক্তির আন্ডারে দিতে পারে না, সেটাই আমি সেটাই বলছি যে সরকার তাহলে জানে নিশ্চয়ই। আপনি যেমন বলছেন এই ব্যাখ্যাগুলো তো সরকারও জানে, কিন্তু তারপরেও তারা প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চাইছে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে জনগণকে বেকুফ বানানোর জন্য এটা বলে। আচ্ছা, চুক্তি আছে, চুক্তি আছে, এটা 23 না 25 আর্টিকেলস চুক্তি, এটা সই করেছে, আমি দেখেছি, পড়েছি, এটা সই করেছে আলমগীর সাহেব অ্যাজ হোম মিনিস্টার। জি না, তাহলে এখানে যদি সরকার ডাবল স্ট্যান্ডার্ড বজায় রাখে, ডাবল গেম খেলে থাকে, তাহলে ভারতও কি ডাবল গেম খেলছে না? ভারত শেখ হাসিনাকে ওইভাবে ফেরত দিচ্ছে না ঠিকই, ভারত বলছে না আমরা বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করি না, আবার শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন, যে সংবাদ সম্মেলনের মানে বিষয়টি আমাদের সামনে এলো, তো এগুলো তো নিশ্চয় ভারত সরকারের অনুমতি ছাড়া নিশ্চয় শেখ হাসিনা করতে পারতো না বা করছে না। তাহলে ভারতও কি ডাবল গেম খেলছে? ধরেন যদি আমরা ধরেই নেই যে শেখ হাসিনা অনুমতি নিয়ে করেছে, অথবা ওই ক্লাব, ফরেন করেসপন্ডেন্টস ক্লাব সরকারের বা মিনিস্ট্রি অফ ইনফরমেশন থেকে কোনোভাবে অনুমতি নিয়ে করেছে, এন্ড দে হ্যাভ গিভেন অনুমতি। এখন ওই অনুমতি দিয়েছে কেন? ওই অনুমতি দিয়েছে বিকজ শি ইজ দি ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এবং উনি যেখান থেকে বক্তব্য রাখছেন দ্যাট ইজ দি ক্যাম্প অফিস অফ দ্য ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। আমি ইন্ডিয়ার পক্ষে রিপ্লাই দিয়ে দিলাম। আমি শেষ প্রশ্নটি রাখতে চাই আপনার কাছে, আমরা অনুষ্ঠান শেষ করবো। সেটা হচ্ছে যে সমাধানটি কি? যে অবস্থা রয়েছে যে দুই পক্ষই অনর, ভারত বাংলাদেশ, মাঝখানে শেখ হাসিনা ইস্যু, আসলে আপনার ফোরকাস্টিংটা কেমন হতে পারে? কি হতে যাচ্ছে? শেষটা কোথায়? শেখ হাসিনা ইজ গোইং টু কাম, উনি বাংলাদেশে আসবেন, ডেটও দিয়ে দেবেন উনি, এরপরে উনি ভিডিওতেও আসবেন,
এবং উনি উনার হয়তো, আমি তো জানি না, হয়তো উনি ওনার সংগঠনটাকে ঠিক করছেন এই মুহূর্তে নিজে নিজে ডাইরেক্টলি। শি ইজ টকিং মেবি টু। তাহলে ঠিক আছে, কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে এভাবে চলতে থাকলে? আচ্ছা, ওয়াই শুড ভারত গিভ আ ড্যাম অ্যাবাউট দিস গভর্নমেন্ট? আপনি ওদের সেভেন সিস্টার, এটা তো কন্টিনিউয়েশন অফ দ্য ইউনুস গভর্নমেন্ট। সেভেন সিস্টার্স নিয়ে নেবেন, বে অফ বেঙ্গলে কাউকে ঢুকতে দেবেন না। ওরা কেন ওরা তো এখন যেটা ছিল না, ওরা এখন ইউনুস তো একদম যাতায়াত করে গেছে। এই বেচারা প্রাইম মিনিস্টার হ্যাভ টু সাফার ফর দিস। আপনি দেখেন 3টা গ্যারিসন তারা করেছে। দিজ আর নট ডিফেন্সিভ গ্যারিসনস, দিজ আর অল অফেন্সিভ গ্যারিসনস। তারপরে আজকে থেকে মাসখানেক আগে তারা জমি কিনেছে, মাস বা 6 সপ্তাহ আগে। ওইখানে তারা র্যাডার্স বসাচ্ছে ইন্টেল কালেকশনের জন্য। বর্ডার, on your border they are setting up about 15 intel collection centers. এমনি তো করতেছে না। So there is a reason behind it. আপনি বিকজ ওরা মনে করে যে 1971-এ ওদের এখানে যে এক ডিভিশন বা হোয়াট এভার আর্মি ওয়াজ হিয়ার, এই ইন্ডিয়ার পক্ষে বলছি না, আমি জাস্ট ফ্যাক্টস অন রেকর্ড যেটা আছে, ওরা এখান থেকে চলে গেছে একটা ব্যক্তির জন্য। ইন্দিরা গান্ধী সরাতে চান নাই, ইন্দিরা গান্ধীকে 2-3 বার বলতে হয়েছে, বিকজ দ্যাট ওয়াজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং, ওনার যে পার্সোনালিটি এট দ্য টাইম, ওই সময় ওনার যে রেসপেক্ট কমান্ড করতেন বঙ্গবন্ধু, ওই রেসপেক্ট বাংলাদেশে আর কেউ কমান্ড করে নাই। উনি যেটা করতেন 71-এ, এই রেসপেক্টের জন্য যখন ইন্দিরা গান্ধীকে অ্যাটলিস্ট 2 বা 3 বার রিকোয়েস্ট করেছেন, এটা তো সব জায়গায় এসেছে, উনি তুলে নিয়েছেন। কিন্তু আরএসএস এবং এই গভর্নমেন্ট বলেছে দ্যাট ওয়াজ আ মিস্টেক দ্যাট ইন্ডিয়া মেড, ওইটা রাখা উচিত ছিল ওইখানে। নাম্বার 2, তৎকালীন রাষ্ট্রপতি জাহির সিং, উনিও ওনার বইতে লিখেছেন that was a mistake that the Indians committed by withdrawing. So আপনি এখন যদি ওদেরকে এই মিস্টেক কারেকশন করার জন্য যদি থালিতে রেখে দেন that please correct your mistake, why should they not? They are a much bigger power than you. They are much bigger. Economically they are much bigger. কি বলেন? এইগুলি তো আমাকে আমার পজিশন বুঝে কাজ করতে হবে। তো we must understand যে আমরা, আর তারপরে ইউ সি জিও পলিটিক্স ইজ চেঞ্জিং সো ফাস্ট। এত পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, ইউ আর নোওয়্যার ইন দ্যাট জিও পলিটিক্যাল সিচুয়েশন। তারপরে আপনি বিমস্টেকে যাবেন না, যাবেন না, ডোন্ট গো। এত বড় ক্যানভাস আপনাকে দিল আপনার ব্রিক্স এর চেয়ারম্যান, যে আমি আমার পাশে বিমস্টেকের চেয়ারম্যানকেও ডাকি, আপনি বলছেন যে আপনার গায়ে লেগে গেছে। দেখুন, ভারত বাংলাদেশ সম্পর্ক তো গত 2 বছর ধরে অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলছে। ভারতের সাথে সম্পর্ক কখনোই ভালোর দিকে যাচ্ছিল না, এবং নরেন্দ্র মোদী একটা উদ্যোগ নিয়েছিল তাকে আমন্ত্রণ জানিয়ে, কিন্তু সেই আমন্ত্রণটা গ্রহণ না করে তারেক রহমান আগের যে শীতলতা, সেই শীতলতাটাই বজায় রেখেছে। এবং এখন একটা নতুন একটা জটিলতা সৃষ্টি হয়েছে। আমি বলবো এই খারাপ সম্পর্কের মধ্যেও নতুন একটা জটিলতা সৃষ্টি হয়েছে। এটা কি জটিলতা নাকি অজুহাত? এটাকে ইউজ করা হচ্ছে কোনটা আসলে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। কারণ বাংলাদেশের সাথে ভারতের যত বিষয় আছে আলোচনার, যেমন গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি, তিস্তার পানি বন্টন চুক্তি, সীমান্ত বাণিজ্য বাণিজ্য, তারপরে সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আলোচনা অবশ্যই করতে হবে। নানান নানান বিষয় আছে, ভারতের জন্য অনেক বিষয় আছে, সীমান্ত নিরাপত্তা, ট্রানজিট ইত্যাদি, ট্রান্সশিপমেন্ট, এগুলো নিয়ে অনেক আলোচনার ব্যাপার আছে। তো দুই দেশের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু আছে, যে ইস্যুগুলো আপনি সম্পর্ক বজায় রেখে আলোচনা না করলে সেই ইস্যুগুলা সমাধান হবে না। কিন্তু বাংলাদেশ এই হাসিনা ইস্যুটাকে এমনভাবে ব্যবহার করছে যেন এই হাসিনা ইস্যুটাই হচ্ছে আসল ইস্যু দুই দেশের মধ্যে। এবং ভারতও মনে করছে যে হাসিনাকে তারা এই মুহূর্তে, যেটা আমি বুঝতে পারছি, যে তারা হাসিনাকে বিসর্জন দিতে চাচ্ছে না, তাকে ছুঁড়ে ফেলে দিবে না। কারণ হাসিনা অনেক দিন ধরে ভারতের একজন পরীক্ষিত বন্ধু ছিল।
এবং কাজেই তারা বিশ্বকে জানাতে চায় না যে আপনি ভারতে বন্ধু হতে পারেন আজকে, কালকেই আমরা আপনাকে বাসের তলায় ছুঁড়ে ফেলে দিব। এটা তো ভারতের ভাবমূর্তির জন্য একদমই ভালো হবে না। কাজেই ভারত হাসিনাকে অনেক মানে বিধিনিষেধের মধ্যে রেখেছে। আপনি দেখছেন তো যে তিনি কোনো অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হচ্ছেন না, কোনো অনুষ্ঠানে তিনি ভিডিওর মাধ্যমে যোগ দিচ্ছেন না। তো এগুলো কেন? এগুলো আমার মনে হয় ভারতের দিক থেকে কোনো বিধিনিষেধ আছে, কিন্তু ভারত তার কণ্ঠ একদম রোধ করতেও চায় না। তিনি একজন রাজনীতিক, তিনি রাজনীতিতে সক্রিয়, কাজে তাকে কিছুটা রাজনীতিক এবং দেশের ভেতরে দেশের ব্যাপারে কথাবার্তা বলার অধিকার ভারত তার অতিথি হিসেবে তাকে দিচ্ছে। তো এখন বাংলাদেশ এটাকে কতটা ব্যবহার করবে, যে এই ইস্যুটা সলভ না হলে আমি কিছু করব না। এখন ভারতের জন্য তো সবচেয়ে ভালো হয় যে হাসিনা বাংলাদেশে চলে যাক, চলে গিয়ে তাকে মানে গ্রেফতার হোক, কারাগারে যাক, আইন প্রক্রিয়ার মাধ্যমে সে তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করুক, এবং তারপর যা হবার হবে। এবং হাসিনাও কিন্তু সেটাই বলছে যে সে ডিসেম্বরে দেশে ফিরে যাবে। এখন বাংলাদেশ সরকারই নানান কথা বলছে যে এবং একটা চল আছে যে তাকে দেশে ফিরতে দেওয়া হবে না, বা ফিরলেই তাকে মানে ধরেই ফাঁসিতে ঝুলাই দেওয়া হবে। তো এইসব কথা বলে তো পরিস্থিতি আরো ঘোলাটে করা হয়। তো এখন যদি হাসিনাকে মানে হাসিনা দিল্লিতে বসে রাজনীতি করাটাই যদি সমস্যা হয়, তাহলে হাসিনা ফিরে আসুক, ফিরে এসে এখন আইন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার যা হবার হোক। এবং হাসিনা যদি সেটাই করতে রাজি হন, তিনি ডিসেম্বর বলেছেন, অনেকে বলছে ডিসেম্বর কেন, এখনই কেন আসেন না? ডিসেম্বর বলছেন কারণ একটু সময় লাগবে, অনেক অনেক কিছু প্রস্তুতি আলোচনার বিষয় আছে। সো হুট করে উনি প্ল্যান করে চলে আসতে পারবেন না। কাজে যারা বলছে তিনি আজকে চলে আসছেন না কেন, তারা জেনেই বলছে যে এগুলো সম্ভব না, জাস্ট বলার জন্য বলা আর কি। সো এটা একটা সমাধান হাসিনাই দিয়েছে, যে তার সমস্যার সমাধান বাংলাদেশ ভারতের মধ্যে যে যদি সেই একটা সমস্যা হয়, তার সমাধান হচ্ছে তিনি চলে যাক, বাংলাদেশেই চলে যাক। তিনি সমস্যার সমাধান দিয়েছেন। এখন বাংলাদেশের সরকারের উচিত হবে ভারতের সাথে কাজ করা, যে ঠিক আছে আমরা কিভাবে হাসিনাকে ফিরিয়ে এনে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার যে বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলোর নিষ্পত্তি করব। না, এখানে তো একটা নাটক আছেই। আমরা সরকারের পক্ষ থেকে তো নানান ধরনের বক্তব্য, পরস্পর বিরোধী বক্তব্য, প্রতিক্রিয়া ইত্যাদি ইত্যাদি দেখলাম। এবং সরকারের জন্য বিব্রতকর হতে পারে, পরিস্থিতি বেসামাল হয়ে উঠতে পারে শেখ হাসিনা ফিরলে, এরকম নানান ধরনের সংশয় সন্দেহ তো আছেই। তো এটা মোটামুটি পরিষ্কার, এবং সরকার এক ধরনের উৎকণ্ঠা বা ভয়ের মধ্যে আছে, এটা অনেকেই বলছেন। আমার প্রশ্ন হচ্ছে যে সেদিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব একটি শব্দ ইউজ করেছেন, ভারত যদি হাসিনা কার্ড ব্যবহার করতে চায় তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে। এখন এই হাসিনা কার্ডটা আসলে কারা ব্যবহার করছে? ভারত ব্যবহার করছে, নাকি বাংলাদেশ ব্যবহার করছে, নাকি দুই দেশই ব্যবহার করছে? এখন এই হাসিনা কার্ড শব্দটা কিছু সাংবাদিক ব্যবহার করেছেন, যে এই ঘটনার প্রেক্ষিতে যে ভারত যে হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দিল, সংবাদ সম্মেলন ছিল না, একটা ভাষণ ছিল, এরপরে হয়তো দুই একটা প্রশ্নের জবাব তিনি দিয়েছেন, বেশিরভাগ প্রশ্নের জবাব তার ছেলে সজীব ওয়াজেদ দিয়েছেন। কিন্তু এটা যে করতে দিয়েছে ভারত সরকার, সেটাকেই তারা একটা হাসিনা কার্ড খেলার বিষয় বলছে, যে ভারত বাংলাদেশকে নিয়ে নাখোশ। তারেক চীনে গেছে, চীনে গিয়ে বাংলা বন্দর এসব নিয়ে আলাপ করেছে, কাজেই আমিও তাকে মানে দেখিয়ে দিব যে আমারও কিছু আছে তোমাকে, তোমার জন্য ঝামেলা সৃষ্টি করার, এই হাসিনা কার্ড। তো এই হাসিনা কার্ড যদি এটা যদি ভারতের জন্য একটা কার্ড হয়, তো ঝামেলাটা কোথায় সৃষ্টি হলো? শেখ হাসিনা তো দিল্লিতে বসেই কথা বলছে, বাংলাদেশের পত্র পত্রিকা থেকে গুলোকে তো বলেই দেওয়া হয়েছে তার বক্তব্য প্রচার না করতে। বিদেশি গণমাধ্যম এটা প্রচার করেছে, এবং বাংলাদেশের মানুষ হ্যাঁ বিদেশি গণমাধ্যমের মানে দেখেই জানতে পেরেছে হাসিনা কি বলছেন না বলছেন। তো এখন এই কার্ডটার মানে কি ব্যাপার দাঁড়ালো? দেশের ভেতরে এসে হাসিনা কিছু করলো না তো? তাহলে ভারত এটা তো এমন কার্ড না যে হাসিনাকে কথা বলতে দিলেই বাংলাদেশের ভিতরে অনেক গন্ডগোল লেগে যাবে, সরকার বেকায়দায় পড়ে যাবে, সেটা তো নয়। সরকার বেকায়দায় পড়লো কিভাবে? যদি হাসিনা দিল্লিতে বসে চারটা কথা বলে, কিভাবে সরকার বেকায়দায় পড়ে? তো একজন রাজনীতিকের মুখের কথার উপর যদি কথা নিয়ে যদি এত ভয় থাকে, তাহলে তো প্রশ্ন তুলতেই হয় যে তাহলে তোমাদের ভিতটা কি এতই নড়বড়ে যে তোমরা হাসিনা কিছু কথা বললেই, তোমাদেরকে ক্রিটিসাইজ করলেই তোমরা মানে ভীত হয়ে যাচ্ছ, এটাকে একটা কার্ড হিসেবে দেখছো, ভারত তোমার বিরুদ্ধে খেলছে। তো এখন বাংলাদেশ সরকার কি এমন লোক আছে যারা এটাই ভয় পাচ্ছে,
যে হাসিনা যদি ফিরে আসে তাহলে একে দেশে আমাদের ঝামেলা হবে, কারণ হাসিনার সমর্থকরা আওয়ামী লীগ কর্মীরা তখন আরো সক্রিয় হবে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিটা আরো জোরদার হবে এবং সরকার একটা চাপের মুখে পড়বে। অন্যদিকে ভারতকে মানে ভারত জুজু দেখিয়ে যে রাজনীতি হয় বাংলাদেশ, সেটার একটা অ্যাপিলটা একটু কমে যাবে, কারণ তখন আর হাসিনা ওখানে, হাসিনাকে আশ্রয় দিচ্ছে ভারত, এই অভিযোগটা আর থাকবে না। কাজে এটাও একটা থাকতে পারে যে বাংলাদেশ সরকারের মনে করছে যে, ভেতরে কেউ কেউ হয়তো মনে করছে যে হাসিনা ইস্যুটা সমাধান হয়ে গেলে তারা নিজের একটা কার্ড হারাবে, অভ্যন্তরীণ রাজনীতির জন্য একটা কার্ড। এটা ভারতের সাথে রাজনীতির জন্য কার্ড না, এটা অভ্যন্তরীণ রাজনীতির একটা কার্ড, যে ওই দেখো ভারত এই পলাতক আসামিকে আশ্রয় দিয়েছে, এই দেশের সাথে কি করে আমরা ভালো সম্পর্ক করব। তো ওই কথাটা আর বলতে পারবে না, কারণ ভারত হাসিনা তো চলে এসছে। তো এটা হতে পারে না, দলের উল্টো ভেতর দিক থেকে, থেকে যদি সরকারের বলি, ভেতর। যে উল্টো দিক থেকে যদি প্রশ্ন করি যে আহ, ভারত ইস্যু তো বাংলাদেশের অভ্যন্তরে এটিকে কার্ড হিসেবে ইউজ করা হচ্ছে। এখন ভারতকে পাশ কাটিয়ে এক ধরনের পথ চলার চেষ্টা, আগে চীন, মালয়েশিয়া হয়ে চীন, তারপরে চীনের সাথে নানান ধরনের চুক্তি, এদিকে যুক্তরাষ্ট্রের সাথে তো নানান ধরনের বিতর্কিত চুক্তি হয়েই আছে। তো আহ অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে ভারতের সাথে, যেহেতু ভারত বিরোধী এক ধরনের জুজুর ভয় আছে, রাজনীতি তো আছেই, এই জায়গা থেকে সেটিকে কেন্দ্র করে ভারত থেকে দূরে থাকার চেষ্টা, এমনটিও মানে ব্যবহার করা হচ্ছে কিনা এই কার্ডকে? এই মুহূর্তে মনে হচ্ছে যে সরকার সম্পর্কটা একদম বিচ্ছিন্ন করে ফেলছে, এবং এটা কোনো মতেই মানে বাংলাদেশের জন্য ভালো হতে পারে না, ভারতের জন্য ভালো হবে না। কারণ বাংলাদেশ ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিবেশী, নানান দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, নিরাপত্তার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, চতুর্দিক থেকে এটা একটা গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ। কাজেই ভারতও চাইবে না বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতে, কেউ সেটা চায় না। কিন্তু মানে কেউ উদ্যোগ নিচ্ছে না যে এটাকে, এই যে সম্পর্কে যে চিড় ধরেছে সেটাকে মেরামত করার। এবং এই হাসিনা হয়ে গেছে একটা অজুহাত, আপনি যেটা একটু আগেই বললেন, কার্ড না অজুহাত, হাসিনা হয়ে গেছে একটা অছিলা। এই যে হাসিনার কারণে এটা হচ্ছে না, কিন্তু হাসিনার কারণে হচ্ছে না এটা, এটা মানা খুব ডিফিকাল্ট। হাসিনা আছে দিল্লিতে, তাতে আপনাদের কি হোক ক্ষতি হচ্ছে? কোনো ক্ষতি হচ্ছে না। হাসিনা ফিরতে চায় বাংলাদেশে, আপনারাও সেটাই চান, তাহলে সেটা আপনি কেন ফ্যাসিলিটেট করছেন না? আচ্ছা ঠিক আছে, হয়ে যাক, সমস্যা যদি এটাই হয় সমাধান হয়ে যাক, আমরা তখন বাংলাদেশ এবং ভারত তাদের আসল সমস্যা নিয়ে আলোচনা শুরু করতে পারে। আসল যে সমস্যাগুলো আছে দুই দেশের মধ্যে, সেগুলো নিয়ে তখন তারা সমাধান আলোচনা করতে পারে। হাসিনা আসল সমস্যা না, হাসিনা হচ্ছে একটা উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে। না, সেই জায়গা থেকে যদি জিজ্ঞাসা করি যে, যে এই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো একটা বিবৃতির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, শেখ হাসিনার ওই বক্তব্যের পরে, মানে সেটি নিয়ে তো নানান ধরনের কথা হয়েছে, এর মধ্যে অনেক ধরনের প্রশ্ন, এবং সেই কড়া প্রতিবাদ, মানে আমি দেখিয়ে দেব, এটা হবে না সেটা হবে না, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করার পরে যদি আবার সেই ভারতের কাছ থেকে আমরা ডিজেল বেশি মাত্রায় আমদানি করার চেষ্টা করি, অনুরোধ করি পাইপলাইনের মাধ্যমে, মানে আসলে আমাদের মানে আমরা বলতে সরকারের কথা বলছি, মানে কোন ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছে কিনা, এদিকে এক ধরনের হুঁশিয়ারি, আবার অন্যদিকে যে তাদের সাথে সম্পর্ক না হলে কিছু হবে না, নতুন করে ভাবতে হবে, আবার নিজেরা আবার তেল বেশি করে দাবি করি। এইগুলো বলতে গেলে হয়তো অনেকে মনে করবেন যে আমরা ভারতের দাবিদারি করছি কিনা, কিন্তু বাস্তবতার জায়গা থেকে এগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হচ্ছে। এইগুলো কি বিশেষ কোনো দুর্বলতা? এই যে হুমকি ধামকি বা কড়া কথাবার্তা, এটা হচ্ছে সরকারি পর্যায়ে, জনতার পর্যায়ে না। সো সরকার মনে করছে যে হাসিনা ইস্যুটা দিয়ে মানে হাসিনাকে নিয়ে ভারত খেলা করছে, সো আমি একটা কড়া বার্তা দিব, যাতে সে মনে করে যে নিয়ে হাসিনাকে এই ধরনের সুযোগ সুবিধা দিলে বাংলাদেশের সাথে সম্পর্ক আবার গড়া যাবে না, এবং ভারত সুর করে আবার ফিরে এসে আমাকে মানে আমার সাথে সম্পর্ক করবে। এখন ভারত হয়তো করবে, ভারত হয়তো একটা দূত পাঠাবে বাংলাদেশে, কারণ এই যে ব্রিক্সের যে সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে, যে আমন্ত্রণ এখনো তারেক রহমান গ্রহণ করেননি। তো নর্মাল নিয়ম হচ্ছে এই ধরনের কনফারেন্সে কাউকে আমন্ত্রণ জানালে তখন ওই যে স্বাগতিক দেশ তাদের কোনো একটা দূত গিয়ে আমন্ত্রণ পত্রটা দিয়ে আসে, জি। এবং মানে মৌখিকভাবেও আমন্ত্রণটা জানায়। এটা একটা মানে রীতি আছে। তো সেই রীতি অনুযায়ী ভারত সেটা করতেই পারে, এখনো সেটা হয়নি, এরকম কোনো দূত এসে তারেক রহমানকে আমন্ত্রণ পত্র দিয়ে যায়নি। একটা দূত সম্ভবত আসতেই পারে। সোমবারে যাবে দীনেশ ত্রিবেদী, ভারতীয় হাই কমিশনার, দেখা করবেন, তখন হয়তো দিতে পারেন।
আচ্ছা, দীনেশ আনুষ্ঠানিক ত্রিবেদী ভাবে দেখা কথা করার বিষয়টাও একটু জটিল, কারণ তিনি তার সাথে তিনি হয়তো নিশ্চয়ই আশা করছিলেন যে তারেক রহমান তার সাথে অনেক আগে দেখা করবে, কারণ সাধারণত বাংলাদেশের প্রধানমন্ত্রীরা নতুন মানে যে কূটনীতিকরা আসেন, অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত বা হাই কমিশনার, তাদেরকে তার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ হয়। ওই রাষ্ট্রদূতের যখন তার পরিচয়পত্র পেশ করে প্রেসিডেন্টের কাছে, তারপরে বেশি দিন সময় লাগে না। কিন্তু দীনেশ ত্রিবেদীকে বাংলা সরকার অনেকদিন ধরে অপেক্ষা করিয়েছে। এটা এক হুম, ধরনের হুম। সিগন্যাল, এবং ভারত এই সিগন্যালটাকে একটা নেতিবাচক সিগন্যাল হিসেবে নিচ্ছে। দীনেশ ত্রিবেদী কিন্তু অনেকদিন অপেক্ষা করেছেন তার পরিচয়পত্র পেশ করার জন্য, যতদিন লাগার কথা না তাকে অপেক্ষা করানো হয়েছে। সো বাংলাদেশ নানাভাবে ভারতকে এই ধরনের একটা কি বলে মানে নেতিবাচক সিগন্যাল দিচ্ছে, এবং সেটা ভারত খুব ভালোভাবে জানে। কিন্তু তারপরেও এই ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা কোনো দ্বিপাক্ষিক সফর না, এটা একটা সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ। কাজেই এইখানে তারেক রহমান যদি এই ব্রিক্স সম্মেলনে না যায়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশই। এখানে কিন্তু ভারতের কিছু আসে যাবে না, কারণ তার মূল কনফারেন্স যেটা ব্রিক্সের যে শীর্ষ সম্মেলন সেটা হবে। এবং এই আউটরিচ প্রোগ্রামে যদি তারেক রহমান আসেন, তাহলে তার একটা সুযোগ থাকবে অন্যান্য দেশের হুম। সরকার প্রধানদের সাথে কিছু ইন্টারঅ্যাক্ট করার। হয়তো 5 মিনিটের আলাপ, সেটা তো তার পরিচিতি হবে, কিন্তু তিনি যদি না আসেন তাহলে তিনি এই সুযোগগুলো হারাবেন, তার ক্ষতি হবে, ভারতের কিছুই হবে না। কাজেই বাংলাদেশ এখন কতটা বিচক্ষণ কূটনীতিতে, সেটা দেখা যাবে যে এই ব্রিক্সের যে আমন্ত্রণ সেটা নিয়ে তারেক রহমান কি করেন, কিভাবে এটা হ্যান্ডেল করেন, সেটা বলে দিবে সারা বিশ্বকে, আর শুধু আমাদেরকে না, যে বাংলাদেশের কূটনীতিকরা এবং যে বর্তমান সরকার তারা কতটা পরিপক্ক। নিঃসন্দেহে সে একটা নেগেটিভ বার্তাই দিবে। আর ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ যে সম্পর্ক সেটা তো সেটা কি আরো মানে আরো গভীর পর্যায়ে পৌঁছাবে অনিশ্চয়তার জায়গা থেকে আপনার মনে হয়, যদি না যায় এই সম্মেলনে? উম, না মানে, যদি তারেক রহমান যদি এই সম্মেলনে না যায়, তাহলে এটা হবে আরেকটা সিগন্যাল ভারতের জন্য, এবং বাংলাদেশ মনে করবে যে এই সিগন্যাল দিয়ে আমি ভারতকে বোঝাচ্ছি যে তোমরা হাসিনাকে এত মানে যদি স্পেস দাও, এত যদি সম্মানের সাথে রাখো, তাহলে আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। তো এই বার্তা দিয়ে বাংলাদেশ হয়তো আশা করছে যে ভারত এমন চাপের মধ্যে পড়বে যে তারা আগে যেটা বললাম যে সুট করে এসে বলবে যে ঠিক আছে বাবা, আমরা তোমরা কি চাও বলো, আমরা শেখ হাসিনার মুখে তালা লাগিয়ে দিচ্ছি। কিন্তু সেটা হবার সম্ভাবনা খুব আছে বলে আমার মনে হয় না। কাজেই বাংলাদেশের অন্য স্ট্র্যাটেজি দেখতে হবে। এই স্ট্র্যাটেজি যদি কাজ না করে, ভারত যদি এসে শেখ হাসিনাকে মানে বন্দী হিসেবে প্লেনে তুলে না দেয়, তাহলে বাংলাদেশ কি করবে? সম্পর্ক ছিন্ন করবে? সেটা তো বাস মানে অবাস্তব একটা আহ, মানে চিন্তা, যেখানে ভারত হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি একমাত্র প্রতিবেশী। কারণ আমাদের সীমান্তের 4,000 কিলোমিটার জুড়ে হচ্ছে ভারত, আর মাত্র 270 কিলোমিটার জুড়ে হচ্ছে মিয়ানমার। কাজে মিয়ানমার একটা মানে প্রবলেম্যাটিক প্রতিবেশী, যার সাথে সারাক্ষণ একটা গন্ডগোল লেগেই থাকে। আপনি নিজেই যে প্রসঙ্গটি মাঝখানে তুলছিলেন যে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের মিডিয়ার এক ধরনের নিষেধাজ্ঞা, মানে আদালতের নির্দেশনার মাধ্যমে বাংলাদেশ কোনো মিডিয়া এলো না, এবং এটা এক ধরনের নিষেধাজ্ঞা অনেকে মনে করেন। নিশ্চয় আপনার মনে আছে যে যখন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন লন্ডনে ছিলেন, তখন আওয়ামী লীগের সময়ও আদালতের মাধ্যমে এই ধরনের একটি নির্দেশনা দেওয়া হয়েছে, নাকি ওটা নির্বাহী আদেশে ছিল না, আদালতের মাধ্যমে, যে হুম। তারেক রহমান কোনো বক্তব্য প্রচার করা যাবে না গণমাধ্যমে। আমরা কিন্তু দেখছি তারপরও তারেক রহমান নিয়মিত দলীয় বৈঠকগুলোতে অনলাইনে যুক্ত হতেন, সেগুলো আবার গণমাধ্যমে আসতো, যে তিনি কি এই বিষয়ে কি বলেছেন, পার্টির সম্মেলন থেকে শুরু করে পার্টি সুসংগঠিত করা থেকে শুরু করে আন্দোলন, সরকার বিরোধী নানান ধরনের কর্মসূচি, সব জায়গায় তিনি বক্তব্য দিতেন এবং সেগুলো পত্রিকাতে আসতো। আমার যদি ভুল না হয়ে থাকে, আমাদের মিডিয়া গুলোর মধ্যে, গণমাধ্যম গুলোর মধ্যে ছোট থেকে বড় একটা অস্বাভাবিক ঐক্যতান সৃষ্টি হলো, ঐকমত্য সৃষ্টি হলো। শেখ হাসিনার ওই বক্তব্য বাংলাদেশের কোন গণমাধ্যমে আমার চোখে অন্তত পড়েনি। এটা আমার কাছে মনে হয়েছে স্মরণকালের ইতিহাসে এটি রেকর্ড। মানে গণমাধ্যম বেশ সুর করে সরকারের এই নির্দেশনাটি বাস্তবায়ন করেছে। একজন সিনিয়র জার্নালিস্ট হিসেবে, এবং আপনার তো দেশ বিদেশের নানান ধরনের সাংবাদিকতা অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে কি অন্য কোনো দেশে এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়, বা সে গণমাধ্যমগুলো সেগুলো শুনে? আর শোনা না শোনা সেটি বড় কথা না, এটি গণমাধ্যমের উপরে ডিরেক্ট হস্তক্ষেপ কিনা?
আচ্ছা, এই মানে অন্য দেশের কথা বলার আগে বাংলাদেশের বেলায় জাস্ট দুইটা লাইন আমি বলি যে জি। আপনার মনে আছে যে রয়টার্সকে যখন তিনি সাক্ষাৎকার দেন হুম, এবং বলেন যে ডিসেম্বরে দেশে ফিরবেন, সেই সাক্ষাৎকার বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছিল, হুম, কিন্তু তারপরে সরকার থেকে একটা কড়া বার্তা দেওয়া হয় মিডিয়াকে যে ব্যবস্থা নেওয়া হবে, এবং এই ব্যবস্থা নেওয়া হবে এটা তারপরে যখন শেখ হাসিনা 5ই আগস্ট একটা অনুষ্ঠান করবেন বলে জানানো হলো, তখন কিন্তু এই ব্যবস্থা নেওয়া হবে এই কথাগুলো কিন্তু আরো জোর দিয়ে বলা হয়েছে। কাজেই বাংলাদেশের মিডিয়া এমনকি যে এক সময়কার বাঘ বলতে পারেন, হুম, মিডিয়া হুম, যে হুম, হুম, সবচেয়ে শক্তিশালী জি, বাঘ, আহ, আপনারা জানেন কারা, তাদেরও যে হুম, মানে তাদের দেখবেন যে তারাও কিন্তু এই সব এই হুমকিতে মানে তারা মেনে নিয়েছে সরকারের এই বিড়াল কর্তৃত্ব। হয়েছে। হ্যাঁ, বিড়ালে পরিণত হয়েছে, এবং আপনি দেখেন তাদের সরকারি ভাষাই তারা ব্যবহার করে এখন। আহ, যাই হোক, জি। এটা আমি বেশি মানে স্থানীয় মিডিয়াকে কোনো বেশি কিছু বলতে চাই না। আহ, বিদেশি মিডিয়ার ব্যাপারে আমার একটা ঘটনার কথা মনে আছে যে 80 দশকে যখন ব্রিটেনের যে উত্তর আয়ারল্যান্ড প্রদেশ যেটা, সেখানে বিচ্ছিন্নতাবাদী মুক্তিকামী যে সংগঠন ছিল সশস্ত্র আইরিশ রিপাবলিকান আর্মি, তাদের অনেক তৎপরতা ছিল এবং বেশ মানে জোরে সোরে লড়াই চলছিল সেখানে ব্রিটিশ আর্মির সাথে। তখন এই আইরিশ রিপাবলিকান আর্মির যে রাজনৈতিক শাখা সিনফেইন, তার যে প্রধান জেরি অ্যাডামস, থ্যাচার সরকার থেকে বলা হয়েছিল মিডিয়াকে জেরি অ্যাডামসের কোনো বক্তব্য দেওয়া যাবে না, আচ্ছা। প্রচার করা যাবে না। তো বিবিসি কি করলো? জেরি অ্যাডামস হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তার বক্তব্য ব্রডকাস্ট করা যাবে না, এটা তো একটা অগণতান্ত্রিক কথা এবং এটা সংবাদপত্রের বা মিডিয়ার স্বাধীনতার উপর একটা হস্তক্ষেপ। কিন্তু যেহেতু এটা সরকারি আদেশ, তারা সেটা চ্যালেঞ্জ করতে পারবে কোর্টে। কিন্তু তার আগে কি করবে? তারা করলো কি, জেরি অ্যাডাম যখনই কোনো বক্তব্য দিতেন, সেই বক্তব্য তারা লিখিতভাবে নিয়ে কোনো একটা অভিনেতাকে দিয়ে পড়াতেন। সো আচ্ছা। জেরি অ্যাডামসের কণ্ঠ কখনোই প্রচার করা হতো না, কিন্তু তার বক্তব্য ঠিকই প্রচার করা হতো। তো তারা একটা পথ বার করলেন যে কিভাবে সরকারের এই নির্দেশ আমি পাশ কাটিয়ে যাব। সো সে হুম, তার জেরি অ্যাডামসের বক্তব্য প্রচার করে স্বাধীনতাও সে বজায় রাখলো বিবিসি, আর একই সাথে সরকারও বলতে পারলো না যে তুমি আমার আদেশ অমান্য করে তার মানে হুম, হুম, হুম। বক্তব্য শোনাচ্ছ। পরে অবশ্যই সরকারকে বাধ্য হয়, মানে সরকার বাধ্য হতে হয় এই আদেশ তুলে নিতে, কারণ সব পত্রিকাই একটা পথ বের করে ফেলেছিল। সো যখন একটা আদেশ মিডিয়া সরকারি একটা আদেশকে স্টুপিড একটা আদেশ হিসেবে প্রমাণ করে, তখন সরকার চক্ষু লজ্জায় সেই আদেশ প্রত্যাহার করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে কোনো মিডিয়া সেরকম মানে সেরকম ক্লেভারনেস নাই, হুম, হুম, সেরকম ইনোভেশন নাই যে আচ্ছা ঠিক আছে সরকার এটা বলছে, আমি অন্যভাবে এই স্টোরিটা কাভার করব, যাতে সরকার আমি বলতে পারি যে ঠিক আছে আপনার আদেশ ছিল এইটা করা যাবে না, আমি সেটা করিনি, কিন্তু আমি স্টোরিটা কাভার করবো কারণ স্টোরিটা গুরুত্বপূর্ণ স্টোরি, এটা মানুষের জন্য প্রয়োজন, মানুষ এটা চায়। আমরা দেখলাম যে বিবিসি বাংলায় আপনার এই প্রেস কনফারেন্সের স্টোরিটা পুরোটা কাভার করেছে, মানে পুরো প্রেস কনফারেন্স না, একটা রিপোর্ট করেছে ওটা নিয়ে। সেই রিপোর্ট একটা ভিডিও স্টোরি, আপনি যদি বিবিসি বাংলা সাইটে গিয়ে দেখেন, 3 দিনে তার 20 লক্ষ ভিউ হয়েছে, 20 লক্ষ। এখন বিবিসি বাংলার 90 ভাগ, শতকরা 90 ভাগ অডিয়েন্স হচ্ছে বাংলাদেশে। অর্থাৎ হুম, হুম। বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা আগ্রহ আছে শেখ হাসিনা কি বললো না বললো সেটা জানার, সেটা তো এই একটা উদাহরণই প্রমাণিত হয়। এই জাস্ট একটা উদাহরণ। বিবিসি বাংলা তো বাংলাদেশের সবচেয়ে বড় মানে মিডিয়া না, অন্যান্য মিডিয়া স্থানীয় মিডিয়া বিবিসি বাংলার চেয়ে বড়। সেইখানে যদি হুম, আপনার এটা হয়, আর তারপরে তো অনেক মানে অনেক মানে ইউটিউব এবং ফেসবুক সাইট এই অনুষ্ঠান সরাসরি প্রচার করেছে, সেগুলো আপনি গুনে আপনি দেখবেন যে মানে মানে কোটি কোটি মানুষ এইটা লাইভ দেখেছে। কাজে লাইভ আগ্রহ। দেখেছে 44 কোটি মানুষ। যিনি আমি হুম? আমি জানলাম যে 44 কোটি মানুষ এট দ্য সেম টাইম লাইভ উপভোগ করেছে। হ্যাঁ, সেটা মানে সেটার হিসাবটা আমি দেখিনি, আমি সংখ্যাটা দেখেছি হুম, কিন্তু হুম, ওটার ব্রেকডাউন আমি দেখিনি যে কোন জি। সাইটে কত হচ্ছে। আম, এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে মানুষের মধ্যে আগ্রহ আছে, মানুষ মনে করে তার জন্য এটা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি মিডিয়াকে বলছেন এটা তারা প্রচার করতে পারবে না। তখন মিডিয়ার উপর দায়িত্ব থাকে যে আমি এটা কিভাবে করতে পারি, সরকার নিষেধাজ্ঞা আমি অমান্য করব না, হুম। কিন্তু অমান্য না করেও আমাকে একটা পথ বার করতে হবে যাতে আমি মূল খবরটা দিতে পারি। তো তাহলে সেটা এখন এটাকে ব্রিটিশ মিডিয়া জি। যেটা করেছিল থাচারের সময়। তাহলে আমরা এটাকে কি বলবো যে আমাদের গণমাধ্যমগুলো একেবারে দাসত্বমূলক চরিত্রে চলে গেছে,
নাকি উল্টো ভয়ে বলবো যে সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়াতে সফল হয়েছে, নাকি বলবো যে মিডিয়াগুলো সেলফ সেন্সরশিপের মধ্য দিয়ে যাচ্ছে, যে এত বেশি দরকার নাই, ঠিক আছে যা বলছে এটুকু করি। আর সেলফ সেন্সরশিপ বলতে বোঝাচ্ছে যে আপনি যেটা বললেন যে একটা বিকল্প পথ বাতলে দেওয়ার চেষ্টা নিজেদের পক্ষ থেকে। ওই জায়গাটাতে বলছি যে যে তাদের এত মাথা দরকার নাই, ঠিক আছে এত কিছু দরকার নাই। কোনটা আসলে? আমার মনে হয় তারা এই মুহূর্তে সরকারকে চটাতে যাচ্ছে না, সরকারকে ভয় পাচ্ছে, সরকারকে চড়াতে যাচ্ছে না। শুধু কারণ বাংলাদেশে এখন শুধু সরকারের ভয় না, সরকারের বাইরে অনেক ভয় আছে, যেটা ইউনূসের আমলে শুরু হয়েছিল, যেটাকে আমরা মব বলি, মব ভায়োলেন্স করি। সেই মবের ভয় তো মূলত ইউনূসের আমলে মিডিয়া কাবু থাকতো। কারণ মানে ইউনূস সরকারের তো লোকজন বলতো যে দেখো আমরা মিডিয়ার উপর কোনো হস্তক্ষেপ করি না, আমরা টেলিফোন করি না নিউজ রুমে, এইটা করো ওইটা করো না, সেটা দাও ওটা দিও না, সেটা আমরা করি না। ইউনূস সরকার সবসময় এটা বলতো, ওটা একটা মিথ্যা কথা ছিল। মিডিয়া ঠিকই ফোন কল পেতো এবং অনেক কড়া কড়া ফোন কল পেতো, কিন্তু তারপরে তাদের বড় ভয় ছিল মবের ভয়। এখন মবের ভয়টা একটু কম হয়তো, কিন্তু মবের ভয়টা তো একদম চলে যায়নি। কিছুদিন আগেই তো আমরা দেখলাম ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস কিভাবে মব পুড়িয়ে দিল এবং পুলিশ এবং সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষলো, দেখলো 1-2 ঘন্টা ধরে দেখলো। কাজেই এই ধরনের মব যারা আর কি আওয়ামী লীগ বিরোধী, যারা এই জুলাই অভ্যুত্থানের সমর্থক বলে নিজেদেরকে দাবি করে, তারা তাদের ব্যানারে যখন এই ধরনের একটা ভায়োলেন্স হয়, তখন কর্তৃপক্ষ কিছু করে না, কিছু করতে চায় না। আম, তাদের সংখ্যা মাত্র 50-60 জন হলেও কর্তৃপক্ষ কিছু করতে চায় না। কাজেই মিডিয়া কোথা থেকে ভরসা পাবে? নিরাপত্তার ভরসাটা কোথা থেকে আসবে? যদি নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যদি সেই ভরসাটা না দেয়, তাহলে তারা ভরসা পাবে কোথা থেকে? তো